নমস্কার। আজ আমি পাঠ করে শোনাব লেখক মানিক বন্দ্যোপাধ্যায়ের ছোট গল্প যাকে ঘুষ দিতে হয়। মোটর চলে আসতে ড্রাইভার ঘনশ্যাম মনে মনে বিরক্ত হয়। স্পিড দেবার জন্য অভ্যাস নিষ্পিস করে ওঠে তার প্রত্যঙ্গে, কিন্তু উপায় নেই। বাবুর আস্তে চালাবার হুকুম। কাজে যাবার সময় গাড়ি জোরে চললে তার কোনো আপত্তি হয় না, কিন্তু সস্ত্রীক হাওয়া খেতে বার হলে তারা দুজনেই কলকাতার পথে মোটর চড়ে, নিজেদের দামি মোটর চড়ে বেড়ানোর কথা অকথ্য আনন্দ বয়ে রয়ে শয়ে চেটে পুটে উপভোগ করতে ভালোবাসে। এত বড়, এত দামি, এমন চকচকে মোটর গড়িয়ে চলছে শহরের পিচ ঢালা পথে। শুধু এই সত্যটাই যেন একটানা শিহরণ হয়ে থাকে সুশীলার। তারপর আছে পুরনো সস্তা বাজে মোটর গাড়ি চলা দেখে মুখ বাঁকানোর সুর, আর আছে বোঝাই ট্রাম বাসের দিকে তাকিয়ে 3 বছর আগেকার কল্পনাতীত স্বপ্নজগতে বাস্তব প্রত্যক্ষ বিচরণের অনুভূতি। ট্রামের হাতল ধরে আর বাসের পেছনে মানুষকে ঝুলতে দেখে সুশীলার মায়া হয়, এক অদ্ভুত মায়া, যাতে গর্ব বেশি। 3 বছর আগে মাখনকেও তো এমনভাবে ঝুলতে ঝুলতে কাজে যেতে হতো। স্বামীর অতীত সাধারণ তত্ত্বের দুর্দশা আজ বড় বেশি মনে হওয়াটাই ট্রাম বাসের বাদুড় ছোলা মানুষের প্রতি উত্তপ্ত দরদ জাগে সুশীলা। মাখন সিগারেট ধরিয়ে এপাশে ধোয়া ছেড়ে ও পাশে সুশীলার দিকে আর চোখে চেয়ে প্রায় সবিনয় নিবেদনের সুরে বলে, কে ভেবেছিল আমরা একদিন মোটর হাঁকাবো? সুশীলা বিবেচনা করে জবাব দেয়, সে মধ্যবিত্ত ভালো ঘরের মেয়ে, পরীক্ষায় ভালো পাশ করা গরিবের ছেলের সঙ্গে বিয়ে হলো। ও মা, এত ভালো ছেলে চাকরি কিনা 100 টাকার! কত অবজ্ঞা, অপমান, লাঞ্ছনা, গঞ্জনা স্বামীকে দিয়েছে সুশীলার মনে পড়ে। চালাক হয়েছে সে আজকাল একটু ভেবেচিন্তে, তাই সে বলে, আমি জানতাম। মাখনের মনে পড়ে সুশীলার আগের ব্যবহার। একটু খাপছাড়া সুরে সে জিজ্ঞাসা করে, জানতে? জানতাম বই কি, বড় হবার টাকা রোজগার করবার ক্ষমতা তোমার ছিল, আমি জানতাম। তাই তো অত খোঁচা মেরেতাম তোমাকে। টের পেয়েছিলাম নিজেকে তুমি জানো না, তাই খুঁচিয়ে খুঁচিয়ে তোমায় মরিয়া করে চিৎ ঝাঁকালাম। সত্যি তোমার জন্যে ছাড়া এত টাকা, এত ড্রাইভার। আস্তে চালাও। সুশীলা তখন বলে, যাই বলো, দাস সাহেব না থাকলে তোমার কিছুই হতো না। মাখন হাসে বলে, তা ঠিক, কিন্তু আমি না থাকলেও আর দাস সাহেব হাঁপাত না। কি ঘুষটাই দিয়েছি শালাকে, কত কন্ট্রাক্ট দিয়েছি তোমাকে। এমনি দিয়েছে, কত ঘুষ কে দিত। গাড়ি চলছে, আস্তে আস্তে করিয়ে চলছে। আর একখানা গাড়ি দামি পুরনো পাশ দিয়ে বেরিয়ে গিয়ে খানিক এগিয়ে স্পিড কমিয়ে দেয়, থেমে গেল প্রায়। মাখনের গাড়ির কাছে গেলে পাশাপাশি চলতে লাগলো দাস সাহেবের গাড়িটা। কোথায় চলছেন? একটু ঘুরতে বেরিয়েছি। দাস সাহেবের দৃষ্টি তার মুখে, বুকে, কোমরে চলাফেরা করছে টের পায় সুশীলা। অন্দর থেকে উকি দিয়ে বৈঠকখানা দাস সাহেবকে সে অনেকবার দেখেছে। লজ্জায় তার সর্বাঙ্গ কুঁচকে যায়। এই মহাপুরুষটি তার স্বামীর ট্রামে ঝোলার অবস্থা থেকে এই দামি মোটরে চড়ার অবস্থায় এনেছেন। শ্বশুর ভাসুর ইত্যাদি গুরুজনের চেয়েও ইনি গুরুজন, ইনি দেবতার স্বামী। আপনার স্ত্রী? আজ্ঞে। দাস সাহেবের প্রশ্নের মাখন খুব মানে বোঝে।
তার মতন হঠাৎ লাখপতি কয়েকজনকে সে জানে, যারা মোটর হাঁকায়, শুধু বাজারের সস্ত্রীক নিয়ে বাড়ির স্ত্রী বাড়িতেই থাকে। সুশীলা ভাবে, তাতে আশ্চর্য কি? যেরকম উনি উড়িয়ে গেছেন অল্প দিনে, ওর কাছে আমাকে নেহাত কচিই দেখায়। দুটি গাড়ি ততক্ষণে থেমেছে। পেছনে অন্য গাড়ির হর্ন শুরু করে অভদ্র আওয়াজ। দাস সাহেব নেমে এ গাড়িতে এসে ওঠে। ড্রাইভারকে বলে, দেয়া হয় এ গাড়ির পেছনে আসতে। দাস সাহেব ভিতরে ঢোকা মাত্র মাখন তার সুশীলা টের পায়, তাই বিকেলবেলায় সে মদ খেয়েছে। আপনার স্ত্রীর সঙ্গে তো পরিচয় করিয়ে দেননি। এই দিচ্ছি, শুনছ? উনি আমাদের মিস্টার দাস। পরনে বেনারসির মতন রঙের মতন সুশীলা সজ্জল ভঙ্গিতে একটু হাসে, নববধূর মতন। বউয়ের মতন সে তাকে দেখাচ্ছে, সুশীলার তাতে সন্দেহ ছিল না। দাস সাহেব আলাপ এলো, অল্প সময় আলাপ জমিয়ে ফেলে। যে চাপা ক্ষোভ শুরু হয়েছিল মাখনের মনে, অল্পে অল্পে তলে তলে তা বাড়তে থাকে। স্ত্রীর সঙ্গে একজন যখন কোথাও যাচ্ছেন কিনা বিনা আহ্বানে কেউ এভাবে গাড়ি চড়া হয়ে তাদের ঘাড়ে চাপে না। অত্যন্ত তাদের সঙ্গে সাধারণ ভদ্রতা বজায় রাখবার কিছু মাত্র প্রয়োজন মানুষটা যদি বোধ করে। বারবার এই কথাটাই মাখনের মনে হতে থাকে যে অন্য কেউ হলে তার সঙ্গে এরকম ব্যবহার করার কথা দাস ভাবতে পারত না। দাস বলে, চা খেয়েছেন? সুশীলা বলে, না। আসুন না, আমরা ওখানে চা খাওয়া যাবে। মাখনের দিকে মুখ ফিরিয়ে দাস যোগ দেয়, সেই কন্ট্রাক্টরের কথাটা আপনার সঙ্গে আলোচনা করা যাবে। আপনাকে খুঁজছিলাম। মাখনের দু চোখ জল জল করে ওঠে। সুশীলার নিঃশ্বাস আটকে যায়। আজ কদিন ধরে মাখন এই কন্ট্রাক্ট বাগাবার চেষ্টা করছিল। প্রকাণ্ড কন্ট্রাক্ট, লাখ টাকার উপরে ঘরে আসবে। দাস যেন কেমন আমল দিচ্ছিল না তাকে, কথা তুলতে এড়িয়ে যাচ্ছিল। ঈশ্বরী প্রসাদকে ঘন ঘন আসা যাওয়া করতে দেখে আর তার সঙ্গে দাসের দহরম মহরম দেখে ব্যাপার অনেকটা অনুমান করে নিয়ে আসা একরকম মাখন ছেড়েই দিয়েছিল। দাস আজ ও বিষয়ে তার সঙ্গে কথা কইতে চায়। এই দরকারে তাকে দাস খুঁজছিল। সম্ভ্রান্ত শহরতলিতে দাসের মস্ত বাড়ি, সামনে সম্ভ্রান্ত বাগান, অনেকগুলো চাকর খানসামা নিয়ে এত বড় বাড়িতে দাস একা থাকে। বিয়ে করেনি, বউ নেই। আত্মীয় স্বজনের সে সাহায্য করে, কিন্তু কাউকে কাছে রাখে না। শখ হলে মাঝে মাঝে তাদের সঙ্গ উপভোগ করে 2-4 দিনের জন্য, ছুটি ভোগ করার মতো। যেই আসুক, সাহেব বাড়ি নেই বলে দরজা থেকে বিদায় করে দেবার হুকুম জারি করে দাস তাদের ভেতরে নিয়ে বসায়। ঘরের সাজসজ্জা আসবাবপত্র তাকিয়ে দেখে সুশীলা। নিজেদের বাড়িতে এখনকার কোনো বিশেষত্ব আমদানি করবে মনে মনে স্থির করে। তারপর আসে চা। এ কথা হতে হতে আসে কন্ট্রাক্টের কথা। সুশীলার সামনে আলোচনা চলতে থাকে। গভীর আগ্রহের সঙ্গে সে সব কথা শোনবার বোঝবার চেষ্টা করে। উত্তেজনায় তার বুকের মধ্যে টিপ টিপ করে। মাখনের সঙ্গে আলোচনা আরম্ভ হবার পর সুশীলার দিকে দাসের বিশেষ মনোযোগ দেখা যায় না। কথাতেই তাকে মশগুল মনে হয়। বাইরের সন্ধ্যা ঘনিয়ে আসে, ঘরে আলো জ্বলে স্নিগ্ধ। তারপর দাস বলে, হাওয়ার্ডের সঙ্গে কথা বলা দরকার, বসুন, ফোন করে আসছি। ঘর থেকে বেরিয়ে যাওয়ার আগে সুশীলার দিকে চেয়ে হেসে বলে, খালি কাজের কথা বলছি, রাগ করবেন না। সুশীলা তাড়াহুড়ি বলে, না না। দাস চলে গেলে চাপা গলায় সুশীলা বলে, 1.25 লক্ষের মতো হবে, বেশিও হতে পারে। ফেরবার পথে কালীঘাটে পুজো দিয়ে বাড়ি যাব। গলা বুঝে আসে সুশীলা। খানিক পরে ফিরে আসে দাস। মাখনবাবু, আজ্ঞে।
হার্ডওয়ার্ডের সঙ্গে কথা বললাম, আপনাকে গিয়ে একবার কথা বলতে হবে। কাগজপত্রগুলো নিয়ে আপনি এক্ষুনি চলে যান, দুটো সই করে নিয়ে আসবেন। দাস নিশ্চিন্তভাবে বসে। আমরা তো তখন গল্প করি, আপনাদের না খাইয়ে ছাড়ছি না। দাস একটা সিগারেট ধরায়, সুশীলাকে বলে উনি ঘুরে আসুক, আমরা ততক্ষণ আলাপ জমাই। আর এক কাপ চা খাবেন? সুশীলা আর মাখন মুখ চাওয়াচাওয়ি করে। পাখা ঘোরবার আওয়াজে ঘরের স্তব্ধতা গম গম করতে থাকে। মাখন সুশীলা দুজনারই মনে হওয়া আওয়াজটা হচ্ছে তাদের মাথার মধ্যে অকথ্য বিশৃঙ্খল উদ্ভট আওয়াজ। তারপর মাখন বলে, তুমি চাটা খাও, আমি চট করে ঘুরে আসছি। সুশীলা ঢিলে বলে, দেরি করো না। না, যাবো আর আসবো। রাস্তায় গাড়ি পড়তেই মাখন ড্রাইভারকে বলে, জোরসে চালাও, জোরসে। নমস্কার, গল্প পাঠ এখানেই শেষ হলো। গল্প পাঠ যদি ভালো লাগে একটা লাইক করবেন, আর এরকম নিত্য নতুন গল্প শুনতে হলে আমার পাশে থাকবেন। আজকে আসলাম, পরের দিন আসবো নতুন আরেকটা গল্প নিয়ে। সকলে খুব ভালো থাকবেন।